নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আজ স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে দিল্লির লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ভাষায় বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন। কার্যত বলা চলে এই প্রথম ভারতের যে সর্বময় রাষ্ট্রনেতা তার থেকে এ ধরনের উক্তি আমরা শুনলাম, এবং তাৎপর্যপূর্ণভাবে যে উক্তি যে কথা তিনি বলেছেন তা শুধু বাংলাদেশের কাছে নয়, আপামর বিশ্বের কাছে নিঃসন্দেহে রাজনৈতিক চর্চার কারণ হতে পারে। তিনি একই সঙ্গে বলেছেন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে ভারত। পাশাপাশি এও বলেছেন সংখ্যালঘুদের উপর অত্যাচার কোনোভাবেই ভারতবর্ষ ঠিকভাবে মেনে নিচ্ছে না, এবং ভারতবর্ষ চায় বাংলাদেশে যেন সার্বভৌমত্বভাবে সবাই শান্তিতে বসবাস করে। भारत हमेशा चाहता है कि हमारे पड़ोसी देश सुख और शांति के मार्ग पर चले। शांति के प्रति हमारा कमिटमेंट है, हमारे संस्कार है। हम आने वाले दिनों में बांग्लादेश की विकास यात्रा में हमेशा हमारा शुभचिंतन ही रहेगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন তা নিঃসন্দেহে বিশ্বের কাছে একটা আলোচনার বিষয়বস্তু হতে চলেছে। কিন্তু কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে মুখ খুললেন? আমি কিছুদিন ধরে এই দুই দেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে চর্চা করার সময় দেখলাম বর্তমান সময়ে সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বাংলাদেশি মানুষদের মধ্যে যে ভারত বিদ্বেষী মনোভাব সেই সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর ভীষণ মাত্রায় চেষ্টা করছেন। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশের যে বাহিনী যারা বর্ডার পাহারা দেয় তাদেরকে নাকি অত্যাচার করেছে বিএসএফ, এবং সেই অত্যাচারের দিন নাকি শেষ। আমাদের এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দেম টু ইন্টারন্যাশনাল কোর্ট। পুলিশ খুবই অনুতপ্ত, এদেরকে দানব বানানো হয়েছে যারা। আমি আবার বলছি, উই উইল নট লিভ দেম, উই উইল নট লিভ দেম। কিন্তু একটু সবুর করেন, কারণ বর্ডারে আমাদের লোক মারে, বিজেপি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। কিন্তু তথ্য বা ইতিহাস কোনো ক্ষেত্রেই বলে না যে বাংলাদেশের যারা সরকারি কর্মী, সরকারি বর্ডার সিকিউরিটি ফোর্স যাকে বলা হয়, বাংলাদেশের বাহিনী আছে, তাদের উপর বিএসএফ যে অত্যাচার করেছে এরকম তথ্য কোনো নিউজ পেপার ঘেটেও আমি এখন অব্দি পাইনি। যদি তথ্য পাওয়া যায় তাহলে বাংলাদেশ যেন সরকারিভাবে সেটা প্রকাশ করেন, সেই আবেদন আমার থাকবে। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক বজায় থাকবেই। পাশাপাশি এই সম্পর্ক বজায় রাখার ফাঁকেও তিনি মনে করিয়ে দিয়েছেন তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে কখনো কথা, কখনো আবার বা ইলিশ মাছ নিয়ে একটা বিতর্ক সৃষ্টি, যেখানে পরিষ্কারভাবে বলেছেন বাংলাদেশিরাই প্রথম পাবে ইলিশ মাছ। সব ক্ষেত্রে বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, ভারত বিদ্বেষী মনোভাব, সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সীমান্ত হত্যার ব্যাপারে আমি বলেছি যে এই একটি ইস্যু, উনি অবশ্য একটু ডিফেন্ড করার চেষ্টা করেছেন, তো আমি বলেছি এই একটি ইস্যু আমরা চাইলে, দুই পক্ষ যদি চাই, আমরা অবশ্যই বন্ধ করতে পারি বলে আমি বিশ্বাস করি। আমি তিস্তার কথা বলেছি, আমি তিস্তার কথা এটুকু বলেছি যে পানি কম আছে আমি জানি। তিস্তা এমনকি এক দেশের জন্য যা পানি প্রয়োজন সেটুকুও নাই, কিন্তু আছে। তো দেখা যায় যে এই দুই পারেই ক্যানেল যাচ্ছে এবং ইরিগেশন হচ্ছে, আর মাঝখানে বাংলাদেশ শুকনা। এটা আপনি উপর থেকে ছবি নিলেও দেখতে পাবেন, এখন তো ছবি নেওয়া কোনো কঠিন কাজ না। আমি তাকে এই কথাটা বলেছি যে পানি কম আছে, খুবই কম আছে, ধরলাম আছে। তো 100 কিউসেক পানিও যদি থাকে তার মধ্যে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। আর এখানেই ভারতের মাস্টার স্ট্রোক। কার্যত নরেন্দ্র মোদী আজ এমন একটা দিনকে বেছে নিলেন যে দিনে গোটা বিশ্বের কাছে ভারতবর্ষ মোদী কি বলছেন তা একটা চর্চার বিষয় হতে পারে। আর সেখানে এই প্রথম কার্যত প্রতিবেশী দেশ বাংলাদেশ নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे। खास करके 140 करोड़ देशवासियों की चिंता
कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक, उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो। যখন লালকেল্লায় এই বার্তা দেওয়া হয়েছে তখন দুটো জিনিস ভীষণ মাত্রায় আমার মনে হয়েছে। এক, কোন দেশের ইন্টারনাল পলিটিক্স নিয়ে যখন বিপরীত দেশের বা প্রতিবেশী দেশের কোন প্রধানমন্ত্রী যখন মুখ খোলে তখন দুটো জিনিস এস্টাবলিশড হয়। এক, সে ঘটনাটি কোনো সময় আর দেশের অন্তর্বর্তীকালীন সাবজেক্ট হয়ে থাকে না, অন্তর্বর্তীকালীন ইস্যু হয়ে থাকে না। অন্তর্বর্তীকালীন ইস্যু কোনো বিশ্বের অন্য দেশের প্রধানমন্ত্রী যখন পাবলিক ফোরামে বলেন, অন্তত স্বাধীনতা দিবসের মতো অনুষ্ঠানে বলেন, তখন এই বিষয়গুলির উপর যে অন্য বিদেশি যে সম্পর্ক, কূটনৈতিক ইস্যু, রাজনৈতিক ইস্যু যে ডিপেন্ড করে, সেই বার্তাই দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় ক্ষেত্রে শেখ হাসিনাকে ভারত জায়গা দেওয়ার পর একাধিক মিডিয়ায়, বঙ্গোপদেশের বা বাংলাদেশের একাধিক মিডিয়া ভারত বিরোধী কিছু মন্তব্য করেছেন। শুধু মিডিয়া নয়, ছাত্র আন্দোলনের নেতা, বাংলাদেশের সাধারণ মানুষ কোথাও গিয়ে ভারত বিরোধী একটা মনোভাব স্পষ্ট করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা খুব স্পষ্ট, যদি ভারত বিরোধী এই মনোভাব মানে পরবর্তী দিনেও বাংলাদেশ বজায় থাকে, তাহলে হয়তো ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক তা নিয়ে দ্বিতীয়বার নিঃসন্দেহে ভাববে ভারত সরকার। আপনারা জানেন বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে বিএসএফ এর ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিয়েছিলেন, এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি তো ভারতবর্ষের একাধিক ইস্যু নিয়ে প্রশ্নচিহ্ন তুলেই দিয়েছেন। পাশাপাশি এও বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্ক বজায় রাখবে। মানে সর্বসমক্ষে মিডিয়ায় যেরকম ভাবে অফিসিয়ালি নিন্দা কুৎসা করার পর যদি কেউ বলে আমার সঙ্গে আপনার সম্পর্ক বজায় রাখবে, তাহলে কোনো ক্ষেত্রে যে রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক বাস্তবতার দিক দিয়ে সঠিক দিশা লাভ করে না, তা হয়তো একটা বাচ্চাও বুঝতে পারবে। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা নিঃসন্দেহে সন্তোষজনক এবং নিঃসন্দেহে উদ্বেগ বাড়াবে বাংলাদেশের। আপনারা জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার আগে জানিয়েছিলেন ভারতের 7 সিস্টারও কেড়ে নিতে পারে বাংলাদেশ, মানে প্রচ্ছন্ন হুমকি। অর্থাৎ সবাই কোনো না কোনো ভাবে ভারতের বিরুদ্ধে যে মনোভাব, ভারত বিদ্বেষী মনোভাব, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে বাংলাদেশের সাধারণ মানুষের। বাংলাদেশের ছাত্রনেতা পরিষ্কারভাবে আবার শেখ হাসিনার যে ছেলে তার একটি মন্তব্যকে কেন্দ্র করে মোদীকে হঠাৎ করে গালাগালি দিতে শুরু করলেন। কারণ কি? কারণ শেখ হাসিনার ছেলে বলেছেন ভারতের সাহায্য দরকার যদি 3 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার থাকাকালীন নির্বাচন করা যায়। এবার শেখ হাসিনার ছেলে বলছেন ভারতের সাহায্য দরকার, তার জন্য বাংলাদেশের কোন ছাত্র নেতা ভারতকে গালাগালি দিলেন। সজীব ওয়াজেদ বলছে যে উনি মোদীকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করেন। চিন্তা করেন মানুষ থেকে উনারা কতটা বিচ্ছিন্ন, ছাত্র থেকে উনারা কতটা বিচ্ছিন্ন, জনতা থেকে উনারা কতটা বিচ্ছিন্ন যে উনারা মোদীকে রিকোয়েস্ট করতে হয় যে আগামী নির্বাচন করে দেওয়ার জন্য। ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোন ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, নৌকার পাটাতন আপনাদের নাই, সুতরাং বইটা খুঁজে লাভ নাই। মোদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। মানে বুঝতে পারছি না, কেউ যদি ভারতের সাহায্য চায় তাহলে ভারতের কি দোষ, এক্ষেত্রে আমি সত্যি লজিক্যালি বুঝতে পারছি না। আমার দৃঢ় বিশ্বাস ভারতের যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও বুঝতে পারবেন না। কোনো কারণ ছাড়া ভারত বিদেশি পণ্য বয়কট করতে হবে, কোনো কারণ ছাড়া ভারতের বিএসএফ এর সমালোচনা করতে হবে, কোনো কারণ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে কুৎসা করতে হবে। আমি সত্যি জানি না এর পিছনে কোনো রাজনৈতিক অর্থ লুকিয়ে থাকে কিনা, বা যারা করছেন তারা শুধুমাত্র পাবলিক সেন্টিমেন্টকে ব্যবহার করছেন। তারা ভারত এবং বাংলাদেশ মানুষের যে ভালো সম্পর্ক, যেটা ইতিহাস স্বীকৃতি দেয়, যে সম্পর্কে যুগের পর যুগ ভারত বাংলাদেশের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব, সেটাকে নষ্ট করার চেষ্টা করছেন। কারণ অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্ব তারা পরিষ্কারভাবে বুঝে গেছেন বাংলাদেশে একটা ভারত বিদ্বেষী হাওয়া চলছে, সেই হাওয়াটাকে কাজে লাগালেই ক্ষমতায় টিকে থাকা যাবে। কিন্তু কোথাও গিয়ে তারা দূরদর্শিতা দেখাতে পারছেন না, কারণ প্রয়োজনে একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক শুধু রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে নয়, একে অপরের মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বিভিন্ন ইস্যুতেও কিন্তু একে অপরের রাষ্ট্রের প্রতি বিভিন্ন ক্ষেত্রে ডিপেন্ডেন্ট। কোন কোন রাষ্ট্রের কোন কোন কাজের প্রতি তারা একে অপরের প্রতি দায়বদ্ধ। আপনারা যদি দেখবেন যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ কিছু ক্ষেত্রে ভারতের উপর কেন ডিপেন্ডেন্ট আমি আপনাকে বলি। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যদি দেখেন তাহলে দেখবেন বাংলাদেশ ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত, এবং এই অবস্থান
বিভিন্ন ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীলতা তৈরি করছে। বাংলাদেশকে ভারতের সাথে বাণিজ্য, যোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে সহযোগিতা করতে হয় ভারতকে। বাংলাদেশের মোট সীমান্তের ৫,৪৫৬ কিলোমিটার ভারতের সাথে, এর মধ্যে ৪,১৫৬ কিলোমিটার স্থল সীমানা এবং সমুদ্র সীমানা হলো ১৩০০ কিলোমিটার। বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার। এই বাণিজ্যের বেশিরভাগই ভারতের মাধ্যমে হয়। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হলো সড়ক, রেল এবং নৌপথ। এই যোগাযোগ ব্যবস্থাগুলো ভারতবর্ষের উপর নির্ভরশীল। ভারত যদি যোগাযোগ বন্ধ করে দেয়, এই যে ১০০ বিলিয়ন ডলার, এই যে বিপুল সংখ্যক ব্যবসা বাণিজ্য বাংলাদেশি বাজার, সেটি কিন্তু ক্রমেই দুর্দশাগ্রস্ত চিহ্নে পরিণত হবে। তাই দয়া করে আমার অনুরোধ, কোনো রাষ্ট্রনেতা, কোনো দেশের কোনো ইউটিউবার, মিডিয়া, দয়া করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে এক্ষেত্রে অন্তত খারাপ করবেন না। কারণ হিউজ পরিমাণ বাংলাদেশি এবং ভারতীয়রা একে অপরের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে কিন্তু আবদ্ধ। আপনাদের এই একে অপরের দেশ বিরোধী মন্তব্য কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাজে মনোভাব সৃষ্টি করছে সাধারণ মানুষের মধ্যে। অর্থনৈতিক অবস্থান আপনি যদি দেখেন, বাংলাদেশ নিঃসন্দেহে একটা উন্নয়নশীল দেশ, কিন্তু এর অর্থনৈতিক অবস্থা ভারতের থেকে অনেক গুণ দুর্বল। বাংলাদেশ ভারতের কাছে অর্থনৈতিক সহায়তা, বিনিয়োগ এবং অন্যান্য সুযোগ সুবিধা বিভিন্ন ক্ষেত্রে গ্রহণ করে। আপনারা জানেন, ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারত থেকে বাংলাদেশ প্রচুর পরিমাণে পণ্য আমদানি করে। এর মধ্যে রয়েছে তেল, গ্যাস, কয়লা, যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য ইত্যাদি। এছাড়া বাংলাদেশ থেকে ভারতের রপ্তানিকৃত প্রধান পণ্যগুলি হলো পোশাক, চা, পাট, কৃষিজাত পণ্য ইত্যাদি। আরো যদি তথ্য দেখেন তাহলে দেখতে পাবেন, ভারত বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঋণ প্রদান করে। এই ছোট বড় ঋণগুলো দ্বারা বাংলাদেশের সাধারণ মানুষ শুধু নয়, অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু সুদৃঢ় এবং সুগঠিত হয়ে গেছে বাংলাদেশের। এবং জিডিপিতে যদি দেখেন, বাংলাদেশের জিডিপি শেষ ১০-১২ বছরে যেখানে বেড়েছে, তা কিন্তু বিশ্বের আর কোনো উন্নয়নশীল এই প্রোগ্রেস দেখাতে পারেনি। ফলে ভারতবর্ষ যে প্রচ্ছন্ন বাংলাদেশের উন্নতিতে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করছে, এটাই বাস্তব। কিন্তু কোনো কারণে বাংলাদেশের বর্তমান যে সরকারের উপদেষ্টারা তা স্বীকার করতে চাইছেন না। বলা ভালো, তারা জানলেও মানুষের সেন্টিমেন্টকে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করছে। এই সুদূর প্রসারী কিন্তু যদি রেজাল্ট দেখেন, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষও বিভিন্ন ক্ষেত্রে সাফার করবে। এরপরে যদি আপনারা দেখেন রাজনৈতিক অবস্থান, বাংলাদেশ ভারতের একটি প্রতিবেশী দেশ। ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক সত্যি ভালো। এছাড়া ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আপনারা জানেন, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন এই যুদ্ধটা সংগঠিত হয়, তখন কিন্তু ভারতের ইন্দিরা গান্ধী সরকার একাধিক ক্ষেত্রে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে আবেদন, সেই আবেদনে সাড়া দিয়ে সেনাবাহিনী পাঠিয়েছে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে। এবং পূর্ব পাকিস্তানের সেনাদের সঙ্গে বাংলাদেশ যে তৈরি হয়েছে, তার আগে পশ্চিম পাকিস্তান, এই যে যুদ্ধ, এই যুদ্ধর কিন্তু প্রধান পার্ট হয়েছিলেন ভারতীয় সেনারা। ফলে ইতিহাস বলছে এই সম্পর্ক শুধুমাত্র অর্থনৈতিক সুখ সমৃদ্ধির উপর ডিপেন্ডেন্ট নয়, কোথাও গিয়ে পলিটিক্যাল সিনারিওতেও কিন্তু এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সাউথ ইস্ট এশিয়ায় যে কটা দেশ আছে উন্নয়নশীল দেশ, সেখানে যদি ভারত এবং বাংলাদেশের এই সম্পর্ক বজায় রাখে বা বজায় থাকে, তাহলে নিঃসন্দেহে কিন্তু ইউরোপের বা পাশ্চাত্যের দেশেরাও কিন্তু এশিয়াকে খুব একটা খারাপ চোখে দেখবে না, বলা ভালো সমীহ করবে। সেখানে ভারত বিরোধী এই ধরনের মন্তব্য, প্রতিবাদ, একাধিক ক্ষেত্রে এই ধরনের অভিযোগ নিঃসন্দেহে কিন্তু দুই দেশের সম্পর্ককে আঘাত আনছে বিভিন্ন ক্ষেত্রে। এছাড়া তো চিকিৎসা শাস্ত্র আছেই। বর্তমান সময়ে ভারতে, বলা ভালো বাংলায়, কয়েক লক্ষ মানুষ বছরে আসেন চিকিৎসা পরিষেবা নিতে। ভারত কখনো এই দরজা বন্ধ করেনি। বাংলার সরকারও কখনো বলেনি বাংলাদেশি ভাই বোনেরা যেন এই দেশে না আসে, চিকিৎসা না পায়। ফলে শুধুমাত্র একাধিক ব্যবসায়িক ক্ষেত্রে নয়, অর্থনৈতিক, চিকিৎসা ক্ষেত্রেও একে অপরের দৈনন্দিন জীবনেও এই দুই দেশ একে অপরের উপর ডিপেন্ডেন্ট। ফলে কোথাও গিয়ে যদি এই সম্পর্ক নষ্ট হয়, তাহলে নিঃসন্দেহে কিন্তু ইতিহাস অন্তত যারা এই সম্পর্ক নষ্ট করছে তাদেরকে ক্ষমা করবে না। আমার এক অনুরোধ থাকবে সবশেষে, অভিযোগ বলবো না, সাধারণ মানুষকে দয়া করে ভুল বোঝাবেন না। আবেগ দ্বারা হয়তো একটা নির্দিষ্ট সময় অতিক্রম করা যায়, কিন্তু ইতিহাস, বর্তমান, ভবিষ্যৎ এইগুলো কিন্তু চালানো হয় দূরদর্শিতা দ্বারা। যদি দূরদর্শিতা দেখাতে পারেন, বাংলাদেশের জিডিপি, বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো
অনেক গুণে কিন্তু বৃদ্ধি পাবে। আর শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এবং ভারতবর্ষের সম্পর্ক যে নষ্ট হবে না তা তো বলেইছেন পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের। ফলে এই বিষয় নিয়ে এই ভিডিও আলোচনা করলাম না, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কি ভাবছেন? অন্তত নরেন্দ্র মোদীর এই কড়া বার্তা নিঃসন্দেহ কি বাংলাদেশের যারা উপদেষ্টা আছে তাদেরকে ভাবাবে না? অন্তত ভারত যদি বাংলাদেশের জন্য দরজা বন্ধ করে দেয় তাহলে বিশ্বে আর কোন দেশ এত সহজে এবং সহজলভ্যভাবে বাংলাদেশের মানুষের জন্য দরজা খুলে দেবে? এই প্রশ্ন ভাবলেই আমার আতঙ্কিত হতে হয়। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কি ভাবছেন নিঃসন্দেহে জানাবেন। ধন্যবাদ।